আমরা পার্ট 2 তে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যে আলোচনা করছিলাম যে আমরা বন্ধনের হাইবার চক্র যেটি বন্ধন হাইবার চক্র সেটি নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা হচ্ছে এখানে এখন একটা বিষয় একটু দেখার চেষ্টা করব, সেটি হচ্ছে এই যে স্ট্রাকচারটা এখানে কিন্তু নোট করে দেওয়া আছে, আপনাদের দেখার চেষ্টা করবো আমরা। সেটি হচ্ছে এই যে এটা আরেকটু জন্য এইটা এক্স্যাক্টলি এটা। আচ্ছা, তো এখন হচ্ছে যে এইখানে আমরা দেখছি যে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে, সোডিয়াম আয়নীকরণে পরিণত হলো, একটা ইলেকট্রন রিলিজ হলো, আবার ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে, ইলেকট্রন সে গ্রহণ করছে, যেটি এখান থেকে রিলিজ ছিল। আমরা যদি আরেকটু আগে যাই তাহলে দেখব, একটু আগে গেলে এখান থেকে পুরো জিনিসটাকে আমাদের সামনে উদ্ভাসিত হবে। দেন হচ্ছে এখানে যদি দেখেন তাহলে এখানে হচ্ছে যে ডেল্টা HATOM লেখা আছে, ক্লোরিন। তার মানে হচ্ছে ক্লোরিনের একটা অ্যাটম ফরমেশন, একটা অ্যাটম ক্লোরিন পরমাণু ছিল, পরমাণুকে ভাঙলে দুইটা ক্লোরিন পরমাণু ছিল, এই দুইটা ক্লোরিন পরমাণুর মধ্যে এক ভেঙে এখন হচ্ছে রিলিজ হয়ে একটা ক্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে। এটাকে বলা হচ্ছে যে ফরমেশন অফ অ্যাটম, দ্যাট ইজ আমরা বলতে পারি অ্যাটোমাইজেশন, এবং এটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল্টা H অ্যাটোমাইজেশন। ডেল্টা H অ্যাটম অফ ক্লোরিন মানে হচ্ছে ক্লোরিন পরমাণুতে পরিণত হওয়া। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন, গ্যাসীয় অবস্থায় সোডিয়াম রয়েছে, সোডিয়াম একটা ইলেকট্রন রিলিজ করতেছে, ক্লোরিন সেই মানে ইলেকট্রনটা গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। এই পাশে ডান পাশে অ্যারো যেটি সেটি দেখলে দেখতে পাচ্ছেন ডেল্টা ইএ। এখানে হচ্ছে ইএ যেটা ইলেকট্রন অ্যাফিনিটি, এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, মনে রাখতে হবে। এবং এখানে ডেল্টা H সোডিয়াম হাইড্রোজেন এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কী করলো, সোডিয়াম ক্লোরাইড গঠন করছে, এবং এখানে -7 মানে এনার্জি রিলিজ হচ্ছে। তো এখানে আমরা দেখতেছি ডেল্টা H এখানে ল্যাটিস এনার্জি রিলিজ। সোডিয়াম পরমাণুর সোডিয়াম ক্লোরাইডের যখন ক্লাস গঠিত হচ্ছে, সেই ক্লাস গঠনের সময় ডেল্টা H ল্যাটিস দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখানে কিছু ফরমেশনের সময় এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে আমরা যেটুকু বুঝলাম সেটি হচ্ছে যে বর্ন হাইবার চক্র দিয়ে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে আয়নিক যৌগের যে ক্লাস গঠিত হয়, সেই ক্লাস গঠনের যে মেকানিজম বা রিলিজের এনার্জির যে ট্রান্সমিশন হয়, সেই ট্রান্সমিশনকে খুব সঠিকভাবে ব্যাখ্যা করা যায়, যেটা অন্য কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, এবং এটা শুধুমাত্র এই বর্ন হাইবার চক্রের মাধ্যমে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করা হয়। দ্যাটস ওয়াই এটাকে আমরা বর্ন হাইবার চক্রটাকে আমরা এইভাবে প্রকাশ করি। এবং আপনারা যদি এদিকে আমরা একটু ব্যাকে যাই, আমরা দেখতে পাবো, আমরা যদি আর একটু ব্যাকে যাই দেখি এখানে আছে নাকি, দেখি থাকার কথা, এখানে আমরা এটা পাচ্ছি না, ফাইলটা পাওয়া যাচ্ছে না, ফাইলটা পাইলে ভালো হতো, বাট হচ্ছে আমরা এই যে এখানে দেখেন যে বিভিন্ন পদক্ষেপে নির্গত শক্তিকে আমরা মাইনাস চিহ্ন দেওয়া এবং শোষিত শক্তিকে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ডেল্টা H সাব মানে হিট অফ সাবলিমেশন, এবং IP আয়নাইজেশন পটেনশিয়াল আয়নীকরণ বিভব, ডেল্টা H অ্যাটম ইকুয়াল টু হিট অফ অ্যাটমাইজেশন, আর EA ইলেকট্রন অ্যাফিনিটি, ডেল্টা HF মানে হিট অফ ফরমেশন, F মানে ফরমেশন মানে গঠন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, আর L ইকুয়াল টু ল্যাটিস এনার্জি অফ সোডিয়াম ক্লোরাইড। সূত্রের সাহায্যে যদি প্রকাশ করি তাহলে মাইনাস ডেল্টা H ইকুয়াল টু ডেল্টা H সাব প্লাস IP প্লাস ডেল্টা H ATM মাইনাস AU মাইনাস ইউ, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ করে নেবেন। মাইনাস ডেল্টা H যদি ওখানে -7 দেখছিলেন, মাইনাস ডেল্টা H ইকুয়াল টু হচ্ছে ডেল্টা H সাব মানে সাবলিমেশন প্লাস IP প্লাস হচ্ছে ডেল্টা H ATM মানে অ্যাটোমাইজেশন মাইনাস ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস হচ্ছে ইউ ইকুয়াল টু হচ্ছে ল্যাটিস এনার্জি অফ সোডিয়াম ক্লোরাইড আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, তাহলে এই যে এইটি হচ্ছে আমাদের বর্ন হাইবারের সূত্র, এবং এই সূত্রের সাহায্যে আমরা এগুলো নির্ণয় করে থাকি। এখন হচ্ছে যে কোনো আয়নিক যৌগের ক্লাসের গঠনের যে এনার্জির পরিবর্তন হয় সেটি আমরা আলোচনা করে থাকি। কোশ্চেন এভাবে হতে পারে যে বর্ন হাইবার চক্রের আলোচনা করো, বর্ন হাইবার চক্রের সাহায্যে আয়নিক যৌগের ক্লাস গঠন বর্ণনা করো, এবং এরকম হতে পারে বর্ন হাইবার চক্রের ইকুয়েশনটা প্রতিষ্ঠা করো। আবার এরকমও কোশ্চেন হতে পারে যে টিকা লিখো বর্ন হাইবার চক্র। তো যেভাবেই কোশ্চেন হোক না কেন সবভাবেই মানে আপনারা অ্যান্সার করতে পারবেন, এবং এই জিনিসটা মনে রাখতে হবে, এই ফর্মুলাটা মাইনাস ডেল্টা H, এখানে লাল একটু ছোট করে দেখা যাচ্ছে, এটা কিন্তু মাইনাস ডেল্টা H ইকুয়াল টু হচ্ছে ডেল্টা H সাব প্লাস IP প্লাস ডেল্টা H ATM মাইনাস EA ইলেকট্রন অ্যাফিনিটি মাইনাস ইউ। এই সূত্রটা মুছে করে নিতে হবে।
আচ্ছা, আর এই যে চিত্র যেটা দেখলেন ওই উপরে ওই চিত্রটার মতো করে আপনারা এঁকে দেবেন। অতগুলো স্টেপ না দেখাতে পারো 2-3টা স্টেপ দেখালেও মার্ক পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আরটা হচ্ছে যে এই সূত্রের সাহায্যে আমরা হচ্ছে যে আমরা এই সূত্রের সাহায্যে যে জিনিসগুলো আমরা মানে কেন এটা লাগে, বর্ন-হেবার চক্রের প্রয়োগ কোথায় কোথায় এটা ব্যবহার আছে। বর্ন-হেবার চক্রের প্রয়োগ আছে, আপনারা একটু নোট নিয়ে নিতে পারেন, এটা হয়তো সব জায়গায় পাবেন না। যৌগ গঠনের মানে স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা, যৌগ যে গঠিত হয় সেই যৌগ ফর্মেশনের স্বতঃস্ফূর্ত ব্যাখ্যা পাওয়া যায় এই বর্ন-হেবার চক্রের মাধ্যমে। কিছু কিছু যৌগের পানিতে দ্রবণীয়তা ব্যাখ্যা করা যায়। তারপরে হচ্ছে বিভিন্ন যে মেটালিক অক্সাইডের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করা যায়। এগুলোই লিখে নেন আপনারা নোটটা, মেটালিক অক্সাইডের স্ট্যাবিলিটি ব্যাখ্যা করা যায়। আরটা হচ্ছে আয়নিক যৌগের মানে ক্লাস ফরমেশন বা স্ফটিক বাংলায় বলা যেতে পারে, আয়নিক যৌগের স্ফটিক ব্যাখ্যা করা যায়। মোটামুটি 2-3টা প্রয়োগ দেখালে হবে। তাহলে এই কোশ্চিনটা পরীক্ষার হলে থাকতে পারে, এবং থাকলে আমরা এইভাবে অ্যান্সার করবো আর কি। আর এটা আপনারা নোট করে নিন। নোট করার জন্য যেটুকু লেখা যেতে পারে সেটি হচ্ছে তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে এই চক্র গঠিত, এবং আমরা একটু দেখি যে নোট আকারে আমরা নিতে পারি কিনা। যেটুকু লিখবেন, তাপগতিবিজ্ঞানের প্রথম সূত্র অনুসারে উভয় ক্ষেত্রে সমান শক্তির পরিবর্তন হবে। যেমন ধাতব সোডিয়াম ও ক্লোরিন গ্যাস এই দুটি বিক্রিয়কের সরাসরি সংযোগে প্রচুর শক্তি নির্গমন সহ সোডিয়াম ক্লোরাইড দ্বারা গঠিত হয়। এখানে নোট আকারে লিখে নিতে পারেন। 1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরির সময় যে তাপ নির্গত হয় তাকে এর গঠন তাপ বলে, এবং একে ডেল্টা এইচ এফ মানে ডেল্টা এইচ ফরমেশন আর কি দ্বারা চিহ্নিত করা হয়। ছোটো হাতের এফ হবে ডেল্টা এইচ, ছোটো হাতের এফ। আবার ধাতব সোডিয়াম ও ক্লোরিন গ্যাস অন্যভাবেও সোডিয়াম ক্লোরাইডের ক্লাস গঠন করা সম্ভব। এক পরমাণু সোডিয়াম ধাতুকে তাপ প্রয়োগ করে গ্যাসীয় সোডিয়াম পরমাণুতে পরিণত করা হলো, এবং এরপর আরও শক্তি প্রয়োগ করে প্রতিটি পরমাণু হতে একটি ইলেকট্রন অপসারণ করা হলো। একইভাবে অর্ধমোল ক্লোরিন গ্যাসকে বিয়োজন করে 1 গ্রাম পরমাণু ক্লোরিন তৈরি করা হলো, এবং সোডিয়াম হতে প্রাপ্ত ইলেকট্রন যোগ করে ক্লোরাইড আয়ন তৈরি করা হলো। অথবা 1 গ্রাম অ্যাটম সোডিয়াম আয়ন এবং 1 গ্রাম অ্যাটম ক্লোরাইড আয়ন হতে 1 মোল সোডিয়াম ক্লোরাইডের কঠিন ক্লাস গঠিত হলো। গঠিত হওয়ার পরে আপনারা হচ্ছে যে দেখাই দিবেন যে চিত্রটা যেভাবে ভিডিওতে দেখানো আছে, ডেল্টা এইচ সাব ইকুয়াল টু হিট অফ সাবলিমেশন, আইপি ইকুয়াল টু আয়নাইজেশন পোটেনশিয়াল, আমরা যেটা দেখলাম আর কি, ওইভাবে করে উপস্থাপন করলেও হবে। আর যদি কারোর নোটের প্রয়োজন হয় তাহলে আমাকে একটু নোট দিন, আমরা এটা নোটের ব্যবস্থা করে দেবো। বা যে কোনো বই থেকেও পড়ে নিতে পারেন। আমি মূল ঘটনাটা ব্যাখ্যা করেছি, আশা করছি এটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে।